আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে বরিশাল বোর্ড ২০২৫ থেকে ১০ম অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তাহলে চলো আমরা আগে উদ্দীপকটা বুঝি। উদ্দীপকটা থেকে দেন আমরা ক, খ, গ, ঘ এর প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, দেখো ফার্স্টে এখানে আসলে কি বলেছে? ফার্স্টে এখানে বলতেছে যে Fe2O3 3H2 মানে লিমোনাইট আকরিকের নাম হচ্ছে লিমোনাইট আকরিক। তো এই লিমোনাইট আকরিক থেকে আমরা যখন তাপ প্রদান করব লিমোনাইট আকরিককে, ফলে সেখান থেকে হবে ধাতুর অক্সাইড প্লাস ওয়াই। তো ওয়াই কি হবে দেখো তো, তুমি যখন কোনো জায়গায় পানি থাকবে সেই পানিকে যখন তাপ প্রদান করবা তখন সেটা কিন্তু জলীয় বাষ্প আকারে মানে জলীয় বাষ্প আকারে বের হয়ে যেতে পারবে। তাহলে এই ওয়াই যৌগ আর কেউ না, এই ওয়াই যৌগটি হচ্ছে H2O পানি। আর এই ধাতুর অক্সাইড বলতে মূলত Fe2O3। আচ্ছা, ধাতুর অক্সাইড বলতে মূলত এখানে এটাকে বোঝানো হচ্ছে যার নাম হচ্ছে হেমাটাইট। যার নাম হচ্ছে হেমাটাইট। লিমোনাইটকে তাপ প্রদান করার ফলে আমরা পাচ্ছি হেমাটাইট এবং ওয়াই যৌগটি আমার H2O বা পানি। আচ্ছা, সো আমাদের এক লাইনেই কিন্তু আমাদের উদ্দীপকটি প্রেজেন্ট করা হয়েছে। এবারে যাব আমরা এদের প্রশ্ন উত্তরে। ফার্স্ট কোশ্চেন, ম্যাগমা কাকে বলে? আমরা প্রথম প্রশ্ন পেয়েছি ম্যাগমা কাকে বলে। সো দেখো এখানে ম্যাগমার অ্যান্সার খুব সুন্দর মতো দেওয়া আছে যে আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থসমূহ মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে গলিত পদার্থসমূহের যে মিশ্রণ বের হয়, যে মিশ্রণটা আমরা সেখান থেকে পাই, সেই মিশ্রণটাকে কি বলা হয়? সেই মিশ্রণকে বলা হয় ম্যাগমা। গলিত পদার্থসমূহের যে মিশ্রণ বের হয় সেই মিশ্রণটাকে বলা হয় ম্যাগমা। ব্যাস, আমাদের এক কথায় আমাদের ক এর প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট। খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয় কেন? ব্যাখ্যা করো। ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষারক কেন বলা হয়? ব্যাখ্যা করো। আচ্ছা, এবারে আসো ক্ষারকের শর্ত এবং সংজ্ঞা কি। আমরা জানি যে ক্ষারক হতে হলে তার যে শর্ত যে সে যেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারবে। সো ফেরাস হাইড্রোক্সাইডের ফেরাস প্রান্ত পজিটিভ, হাইড্রোক্সিল নেগেটিভ। সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পজিটিভ, সালফেট নেগেটিভ। সো হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে কি উৎপন্ন করতেছে? H2O। আর হচ্ছে Fe আর সালফেট মিলে কি উৎপন্ন করতেছে? ফেরাস সালফেট, FeSO4, ফেরাস সালফেট। ওকে, সো ফেরাস সালফেট এবং পানি উৎপন্ন হয়ে গেল আমাদের। এইটুকু ডান, এইটুকু আমরা বুঝছি। তার মানে কি, একটা যৌগ যে ক্ষারক হবে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারবে। তো তোমরা এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছ যে ফেরাস সালফেট একটা লবণ আর H2O পানি। তার মানে আমরা এটাকে কি বলতে পারবো? ক্ষারক বলতে পারবো। এবার তোমাদের যেটা কনফিউশন হয় যে ক্ষার বলতে পারবো কিনা, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ক্ষারক আর একটা হচ্ছে ক্ষার। উভয় কিন্তু খেয়াল করো, ক্ষারের কথা বলো বা ক্ষারকের কথা বলো, উভয় কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। উভয়ের শর্ত এইটা যে তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। বাট স্পেসিফিক ডিফারেন্সটা কি? স্পেসিফিক ডিফারেন্স হচ্ছে ক্ষারের মধ্যে কি থাকবে? OH মূলক থাকবে এবং সেটা পানিতে দ্রবীভূত হবে। দুটো শর্ত, ক্ষারের মধ্যে OH থাকবে এবং ক্ষারটা পানিতে দ্রবীভূত হবে, এটা পানিতে দ্রবীভূত হবে। তাহলে এখানে দেখো FeOH2, এটার মধ্যে কি OH মূলক আছে? ইয়েস, এটার মধ্যে OH মূলক আছে। এটা কি পানিতে দ্রবীভূত হয়? না, এটা পানিতে দ্রবীভূত হয় না। তার মানে দুইটা শর্ত সে দুইটা মানছে না। তার মধ্যে OH মূলক আছে কিন্তু সে পানিতে অদ্রবণীয়। যেহেতু সে পানিতে অদ্রবণীয়, তার মানে কি এটাকে আমরা কি বলতে পারবো? ক্ষারও কি বলতে পারবো, আমরা আর ক্ষার বলতে পারবো না। হ্যাঁ, যদি দুইটা শর্তই ফিল আপ করতে পারতো, দুইটা কন্ডিশনে যদি সে ফিল আপ করতে পারতো, তখন সেটাকে আমরা ক্ষার বলতে পারতাম। এখন আপাত দৃষ্টিতে এটাকে আমি ক্ষারক বলতে পারবো, ক্ষার বলতে পারবো না। ওকে, আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে আসলে কি বলেছে। গ নাম্বার প্রশ্নে আগে আমরা প্রশ্নটা দেখে আসি। গ নাম্বার প্রশ্নে শুরুতেই বলতেছে যে ধাতুর অক্সাইড হতে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ এই যে আমাদের যে ধাতুর অক্সাইড যেটা আছে, যেটাকে কিনা আমরা বলতেছি হেমাটাইট, তাহলে এই হেমাটাইট থেকে কিভাবে তুমি আয়রনটাকে নিষ্কাশন করতে পারবা? হেমাটাইট থেকে তুমি কিভাবে আয়রনটাকে নিষ্কাশন করতে পারবা, এইটা এখন আসলে আমাদের মূল প্রশ্ন। তো আমরা এখন সেই প্রশ্নে যাব। আচ্ছা, সো এই যে ফার্স্ট ছিল আমাদের প্রথম আকরিকের নাম হচ্ছে লিমোনাইট। লিমোনাইট ছিল এটা। এই লিমোনাইট থেকে তাপ দিয়ে আমরা পানিটাকে বাষ্প আকারে বের করে দিলাম, ফলে সেটা হয়ে গেল কি হেমাটাইট, Fe2O3, যেটাকে বলা হয় হেমাটাইট। এবার এখন সেই হেমাটাইট থেকে কার্বন নিষ্কাশন, ধাতু নিষ্কাশন প্রক্রিয়া আমরা এখন স্টেপ বাই স্টেপ ফলো করব। আচ্ছা, এবারে আমরা এখন স্টেপ বাই স্টেপ এটাকে বোঝার চেষ্টা করি। ফার্স্টে কি বলতেছে দেখো, যে হেমাটাইট থেকে Fe ধাতু নিষ্কাশনের প্রধান প্রক্রিয়া হলো ব্লাস্ট ফার্নেস। এর নামটা মনে রাখতে হবে। এটার প্রসেসটার নাম হচ্ছে
ব্লাস্ট ফার্নেসে কার্বন বিজারণ, মানে এখানে চুলাটা যেই চুলাটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস এবং প্রসেস যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে কার্বন বিজারণ। তাহলে এই প্রক্রিয়ায়, আচ্ছা আমি এখন এটার সাথে সাথে একটা চিত্র রাখবো, মানে এটার সাথে সাথে আমরা একটা চিত্র রাখবো যাতে করে তোমাদেরকে পুরো প্রসেসটা ব্যাখ্যা করে দেওয়া যায়। এই যে দেখো, এটা হচ্ছে জাস্ট সেই প্রসেসের চিত্র। তো আমরা দুইটা জিনিস একসাথে বুঝবো এবং প্লাস চিত্রটাও দেখবো যে দুইটা আসলে কি বোঝানো হয়েছে বা কি বোঝাতে চাইছে। তাহলে বলতেছে যে ব্লাস্ট ফার্নেসে কার্বন বিজারণ প্রসেস, এই প্রক্রিয়ায় আমাদের Fe2O3 হেমাটাইটকে কোক অর্থাৎ কয়লার কার্বন এবং চুনা পাথর একসাথে চুল্লিতে যোগ করা হয়। তো আমরা তিনটে জিনিস যোগ করতেছি, কয়লার কার্বন, আর একটা হচ্ছে হেমাটাইট, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বন, তিনটাকে একসাথে চুল্লিতে আমরা দিচ্ছি। আচ্ছা, যোগ করা হয়। সো যদি চাও চিত্রটা দেখে আসতে, এই যে দেখো লোহার আকরিক, কোক, চুনা পাথর। কোক বলতে জাস্ট কার্বন, এখানে কোক বলতে মূলত কয়লার কার্বনকে বোঝানো হচ্ছে, আর চুনা পাথরের সংকেত তোমরা জানোই CaCO3, আর লোহার আকরিক বলতে কাকে বোঝাচ্ছে, হেমাটাইটকে বোঝানো হচ্ছে Fe2O3। হেমাটাইটকে আমরা এই যে দেখো ফার্স্টে আমরা এইখানে দিচ্ছি আর কি। আচ্ছা, ফার্স্ট পয়েন্টগুলো আমরা বুঝতে পারলাম। এবার দেখো, ফার্নেসের বা চুল্লির নিচের অংশ দিয়ে গরম বাতাস প্রবেশ করানো হয়। এই যে চুল্লিটা তোমরা দেখতে পাচ্ছ, এই চুল্লির নিচের দিক থেকে যে দেখো এই গরম বাতাস এখান থেকে আমরা প্রবেশ করাচ্ছি, গরম বাতাস এখান থেকে আমরা প্রবেশ করাচ্ছি, নিচের দিক থেকে আমরা গরম বাতাসটাকে এখানে প্রবেশ করাচ্ছি। আচ্ছা, কোক এই বাতাসে পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। কোক বলতে মূলত এখানে কার্বনকে বোঝানো হচ্ছে, মানে আমরা কয়লার সাথে যে কার্বনগুলো দিয়েছি সেই কার্বন কি করতেছে, এই বাতাসে পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। আচ্ছা, তাপের কারণে খেয়াল করো, তাপের কারণে কোক বা কার্বন এবং কার্বন ডাই অক্সাইড, তো দুইটা জিনিস এখানে হিসাব দুইটা কিন্তু বুঝতে হবে। ফার্স্ট অফ অল, প্রথমত কার্বন বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কার্বন ডাই অক্সাইড। তাপের ফলে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে, পুড়ে মানে যেহেতু আগুনে পুড়তেছে অবশ্যই সেখানে অক্সিজেন আছে, কারণ অক্সিজেন ছাড়া তো আগুন জ্বলতেছে না। তো তাপের প্রভাবে কার্বন ডাই অক্সাইড পুড়ে সে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। পরবর্তীতে এই কার্বন এবং কার্বন ডাই অক্সাইড এরা মিলে উৎপন্ন করতেছে কার্বন মনোঅক্সাইড। তাহলে হিসাবটা হবে দুইভাবে, ফার্স্টে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পরবর্তীতে উত্তাপে অ্যানাদার কার্বন এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করতেছে। আচ্ছা, তাই বলতেছে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড একটি শক্তিশালী কি বিজারক। বিজারক মানে কি বলতো, যারা ইলেকট্রন দান করে এবং Fe2O3 থেকে অক্সিজেন অপসারণ করে। অক্সিজেন অপসারণ করতে হলে কি করতে হবে, ইলেকট্রন সহই তো কাজটা করতে হবে আর কি। তো এখানে আসলে এই জিনিসগুলোই বোঝানো হচ্ছে। আচ্ছা, এবারে জাস্ট বিক্রিয়াগুলো একটু দেখো, খেয়াল করে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। এই যে কথাটা বলছিলাম, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে ফার্স্টে তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড এবং অ্যানাদার কার্বন। অবশ্যই আমাদের চুল্লিতে তো আমরা অসংখ্য কার্বন পরমাণু নিয়েই কাজ করতেছি, আমরা তো একটা দুইটা কার্বন পরমাণু নিচ্ছি না, আমরা অসংখ্য কার্বন পরমাণু নিয়েই চুল্লির সেটআপ করেছি, যেহেতু এই জন্য এই অসংখ্য কার্বন পরমাণু প্রথম অংশ কি করতেছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এবং অ্যানাদার যারা এখনো বিক্রিয়া অংশগ্রহণ করে নাই তারা সেকেন্ড ধাপে বিক্রিয়া অংশগ্রহণ করে কার্বন মনোঅক্সাইড তৈরি করতেছে। সেকেন্ড ধাপ শেষে আমরা কি পাচ্ছি, কার্বন মনোঅক্সাইড। এবার আমার এই যে হেমাটাইট যে আকরিকটি ছিল Fe2O3 হেমাটাইট আকরিক, এই হেমাটাইট আকরিক এই যে আমরা কার্বন মনোঅক্সাইড তৈরি করেছি, কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে Fe এবং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 2 অণু Fe 3 অণু কার্বন ডাই অক্সাইড এখানে আমরা তৈরি করতে পারলাম। তার মানে কি আমরা এই কার্বন মনোঅক্সাইডের বিজারণ প্রসেসের মাধ্যমে কার্বন মনোঅক্সাইড একটা বিজারক, সো এখানে বিজারণ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এটাকে চার্জ মুক্ত করতে পারছি বা পেরেছি। এবারে যাচ্ছে দেখো নেক্সট ধাপে কি বলতেছে। নেক্সট ধাপে বলতেছে যে চুনা পাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এ পরিণত হয়। আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনকে ভাঙলে সেখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আমরা এই দুটো জিনিস চুনা পাথরকে তাপ দেওয়ার মাধ্যমে পাচ্ছি। এবং ক্যালসিয়াম অক্সাইড আকরিকের মধ্যে থাকে সিলিকন ডাই অক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এর মধ্যে কখনো কখনো সিলিকন ডাই অক্সাইড মিশ্রিত অবস্থায় থেকে যেতে পারে। তো সেই সিলিকন ডাই অক্সাইড অপদ্রবের সাথে যুক্ত হয় স্লাগকে ক্যালসিয়াম সিলিকেট, এইটা হচ্ছে স্লাগ ক্যালসিয়াম সিলিকেট CaSiO3, এই ক্যালসিয়াম সিলিকেটটাকে বলা হয় স্লাগ। এই স্লাগ কি হয় তৈরি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড তুমি এখান থেকে পেয়েই যাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড। আর যদি তোমার সেই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বালু মিশ্রিত থাকে, সিলিকন ডাই অক্সাইড বালু যদি মিশ্রিত থাকে, সেই বালু এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তৈরি করতেছে কি
স্লাগ যার নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। আচ্ছা, একে ধাতু মল বলা হয়। তাহলে এই স্লাগ কি বলতো? আয়রন নিষ্কাশনের স্লাগ কোনটা? আয়রন নিষ্কাশনের স্লাগ হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট, CaSiO3। CaSiO3 এটাকে বলা হয় ধাতু মল। তো আমরা এইটুকু বুঝছি। এবারে দেখো জাস্ট এই এখানে ওই কথাগুলোই বলতেছে। তো এই যে তোমার সেই ধাতু মল আর এই তোমার সেই গলিত আয়রন, যদি আমরা এখন এইখানে পুরোপুরি শেষভাবে শেষ জায়গায় আসতে পারি নাই, তাহলে আমরা এইটুকু বুঝলাম যে ধাতু মল হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম সিলিকেটকে আমরা এখানে ধাতু মল বলছি। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী অংশে কি বলা হচ্ছে। পরবর্তী অংশে বলা হচ্ছে আমাদেরকে, দেখো লোহা ও ধাতুমল উভয় চুল্লির নিম্ন প্রকোষ্ঠে জমা হয়, যেহেতু নিচের দিকে থাকবে দুজনেই গলে গেছে। ধাতুমল, খেয়াল করে কথাটা, ধাতুমল মানে ক্যালসিয়াম সিলিকেট লোহা অপেক্ষা হালকা হওয়ায় গলিত লোহার উপরে ভাসমান থাকে। দুটি নির্গম নলের সাহায্যে ধাতুমল এবং গলিত লোহাকে পৃথক পৃথকভাবে বের করে নেওয়া হয়। গলিত লোহাকে ঠান্ডা করে পিণ্ড করা হয়, আর একেই ঢালাই লোহা বা কাস্ট আয়রন বলে। আসলে এখন চিত্রের সাহায্যে এটা বুঝবো। আমরা এই যে এতক্ষণ যাবত তাপ দিলাম, তাপ দিয়ে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ফেললাম, তারপর স্লাগ তৈরি করলাম বা ধাতুমল তৈরি করলাম। এই যে খেয়াল করো যে কথাটা বলতেছে, গলিত লোহা কিন্তু নিচে, খেয়াল করো গলিত লোহা কোথায়? নিচে। ধাতুমলটা কোথায়? উপরে। ধাতুমলটা উপরে কেন বলতো? গলিত লোহার থেকে ধাতুমলটা উপরে কেন? কারণ ধাতুমলটা হালকা। হালকা জিনিস আমরা জানি সবসময় উপরে থাকে, ভারী জিনিস সবসময় নিচে থাকে। সো ধাতুমলটা যেহেতু হালকা, সে উপরে থাকবে, আর গলিত আয়রন থাকবে কোথায়? নিচে। গলিত আয়রন থাকবে কোথায়? নিচে। আচ্ছা, এবারে এই যে দেখো গলিত আয়রন, তাহলে আমরা কিন্তু দুইটা হাইট ডিফারেন্স থেকে আমরা একে এই হাইট থেকে সেপারেট করে নিলাম, আর গলিত লোহাকে আমরা এই হাইট থেকে সেপারেট করে নিলাম। নিয়ে আমরা এরপরে কি করবো? এটাকে ঠান্ডা করবো, ঠান্ডা করে দিন এটাকে আমরা লোহায় রূপান্তরিত করব। তো এই হচ্ছে মূলত আমাদের আয়রন নিষ্কাশন প্রসেস, যেগুলো তোমাদেরকে যে এতক্ষণ যাবত আমি বুঝালাম। তো বিক্রিয়াগুলো অবশ্যই অনেক ভালো করে দিতে হবে। এই পাশে আমাদের কিছু বিক্রিয়া ছিল, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, স্লাগের বিক্রিয়া, তারপরে হচ্ছে আরও অন্যান্য বিক্রিয়াগুলো ছিল। সেই বিক্রিয়াগুলো ঠিকভাবে কমপ্লিট করলে আমাদের গয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাচ্ছে। দেখো ঘর নাম্বারে কি বলেছে আমাদেরকে, যে বিশুদ্ধ ওয়াই যৌগটির তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অপেক্ষা ক্যাথোডে দ্বিগুণ পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, যথাযথ চিত্র ও সমীকরণ সহ বিশ্লেষণ করো। ওয়াই মানে কি ছিল মনে আছে তো আমাদের, যে আমাদের এই যে এখান থেকে কিন্তু আমরা পানি তৈরি করতেছিলাম। আচ্ছা, তো আমাদের লিমোনাইট থেকে আমরা ফার্স্টে পানিকে অপসারণ করে আমরা পাইছিলাম হেমাটাইট, এবং পানি যেহেতু অপসারণ হচ্ছে, সো এই পানিটাই কিন্তু আমাদের ওয়াই যৌগ। ওকে, এবারে আসলে তাহলে সহজ প্রশ্ন বা সহজ কথা যদি বলতে চাই, পানির তড়িৎ বিশ্লেষণের কথা এখানে বলা হয়েছে। এবং আরও একটা জিনিস বলা হয়েছে এখানে, সেটা কি বলতো, যে অ্যানোড অপেক্ষা ক্যাথোডে দ্বিগুণ গ্যাস, মানে অ্যানোডে যা উৎপন্ন হবে তার থেকে ক্যাথোডে বেশি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে। মূলত এইটাই আমরা এখানে আসলে ফোকাস করব। আচ্ছা, তো দেখো নর্মালি বিশুদ্ধ পানির তড়িৎ পরিবাহী না, এর মধ্যে এই জন্য এটার মধ্যে আমরা কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করে এটা তড়িৎ পরিবাহিতে বৃদ্ধি করি। ওকে, সো নেক্সট আসা শুরু করি। আমরা ফার্স্ট এখানে 4 অণু পানি নিব। দেখো 4 অণু H2O নিব আমরা। 4 অণু H2O থেকে আমরা কি পাবো বলতো? পাবো আমরা 4টা হাইড্রোজেন আয়ন এবং 4টা হাইড্রোক্সিল আয়ন। 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোক্সিল। আচ্ছা, কেন আমরা 4 অণু পানি নিলাম এটা আমি তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করব, বাট আপাত দৃষ্টিতে তোমরা এইটুকুই মনে রাখো যে আমরা 4 অণু পানি দিব। এই 4 অণু পানি থেকে পাবো আমরা 4টা হাইড্রোজেন এবং 4টা হাইড্রোক্সিল আয়ন আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এবার খেয়াল করো 4টা হাইড্রোজেনকে আমরা কি বলবো? ক্যাটায়ন, মানে পজিটিভকে আমরা ক্যাটায়ন বলবো, আর নেগেটিভকে আমরা কি বলবো? নেগেটিভকে বলবো আমরা অ্যানায়ন। সো অ্যানায়নটা কোথায় যাবে বলো তো? অ্যানায়নটা যাবে অ্যানোডে, আর ক্যাটায়নটা যাবে কোথায়? ক্যাটায়নটা যাবে ক্যাথোডে। অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। আচ্ছা ফাইন, এবারে আসো 4টা হাইড্রোক্সিল মূলক 4টা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করবে? 4টা OH মূলক, মানে 4টা OH পরমাণু, অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তো এখান থেকে দেখো তুমি 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন নিয়ে তুমি 2 অণু পানি বানাও, আর 2 অণু অক্সিজেন থেকে তুমি কি তৈরি করতে পারো? 2 অণু গ্যাস তৈরি করতে পারো। তো তাইলে তোমার অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে তুমি কি পাচ্ছ? 2 অণু পানি পাচ্ছ এবং 1 অণু অক্সিজেন গ্যাস পাচ্ছ। 2 অণু পানি, 1 অণু অক্সিজেন গ্যাস আমরা অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, তো ক্যাথোডে কে যাবে? ক্যাটায়নটা যাবে। কয়টা ক্যাটায়ন আছে? 4টা H+ আছে। তো 4টা H+, 4টা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে? 2 অণু H2O। মানে আমাদের অ্যানোড তড়িৎদ্বারে যেরকম অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছিল, অ্যানোড তড়িৎদ্বারে যেভাবে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছিল, ক্যাথোড তড়িৎদ্বারে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ক্যাথোড তড়িৎদ্বারে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। এবার একটু কম্পেয়ার করো তো, অ্যানোডে কয় অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে? অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে 1 অণু। অ্যানোডে 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে। বাট ক্যাথোডে কয় অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে?
ক্যাথোডে 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। ওকে, সো আমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছি। সো এইখানে আসলে এই কথাটাই মূলত ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবারের প্রশ্ন হচ্ছে কেন আমরা 4 অণু নিব। খেয়াল করো 1 আর 2 মানে এক অণু এবং 3 অণু নেওয়া যাবে না হাইড্রোজেনের জন্য। তুমি যদি এক অণু নাও তাহলে একটা হাইড্রোজেন থেকে তো কখনো হাইড্রোজেন গ্যাস হয় না। আর যদি 3 অণু নাও তখন তোমার 3টা হাইড্রোজেন দিয়ে কি করবা? 3টা হাইড্রোজেন কোনো কাজে লাগে না। মূলত হাইড্রোজেন কাজে লাগে 2টা, আর না হয় 4টা, আর না হয় 6টা, এরকম 3টা হাইড্রোজেন দিয়ে আমি কি করব? সেই জন্য 1 আর 3 আমি নিতে পারতেছি না। 2 অণু নিলে ঝামেলা কার? 2 অণু নিলে ঝামেলা হচ্ছে অক্সিজেনের। কি হবে দেখো, তুমি যখন এখানে 2 অণু দিবা তখন তোমার ওএইচ গুলো কত? 2টা তৈরি হবে। 2 অণু পানি মানে 2টা ওএইচ। এবারে খেয়াল করো 2টা ওএইচ কে চার্জ মুক্ত করলে তুমি কি পাবা? 2টা অক্সিজেন পাবো না, 2টা হাইড্রোজেন পাবো না। তুমি এখান থেকে এক অণু পানি অনায়াসে তৈরি করতে পারলা, কোনো ঝামেলা নাই। বাট বাকি তো থাকে আর একটা অক্সিজেন। আর একটা অক্সিজেন আমি কি করবো? আমার তো অক্সিজেনটা কখনো একা থাকে না, সিঙ্গেল থাকে না, তারা অণুর ফরমেশনে থাকতে চাই। এই জন্য আমি 2 নিতে পারতেছি না অক্সিজেনের সমস্যার কথা চিন্তা করে, আর 1 আর 3 নিতে পারতেছি না হাইড্রোজেনের সমস্যার কথা চিন্তা করে। দ্যাটস ওয়াই আমরা 4 অণু পানি নিয়েই কিন্তু আসলে এক অণু অক্সিজেন গ্যাস এবং 2 অণু হাইড্রোজেন গ্যাস আমরা তৈরি করতে পারবো। এবং এর সাথে সাথে কিন্তু আমাদেরকে এই চিত্রটা একটু এঁকে দিতে হবে। দেখো আমি দেখাচ্ছি, জাস্ট এই যে ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হচ্ছে, অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। পানি ও অ্যাসিডের মিশ্রণ, মানে এই যে দ্রব্যের মধ্যে তুমি পানি এবং অক্সিজেন গ্যাসকে রেখে দিয়েছো। আচ্ছা, আর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কাকে যুক্ত করা হচ্ছে? অ্যানোডকে। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কাকে যুক্ত করা হচ্ছে? ক্যাথোডকে। সো এই যেই এভাবে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করতে পারি। এবং আমরা ফাইনালি তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কমপ্লিট করে ফেললাম যে বিশুদ্ধ ওয়াই যৌগটির তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অপেক্ষা ক্যাথোডে দ্বিগুণ পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছিল? অক্সিজেন গ্যাস। ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? এই যে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? অক্সিজেন গ্যাস। ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। কয় অণু? 2 অণু। সেইটাই বলতেছে যে অ্যানোডে যত মোল গ্যাস তৈরি হয় তার থেকে ক্যাথোডে দ্বিগুণ পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। এইটাই মূলত আমাকে এই চিত্রসহ এখানে বর্ণনা করতে বলা হয়েছে। সো আমরা তোমাদেরকে চিত্র প্লাস বিক্রিয়া মূল বা মেজর পার্ট দুটি আমরা এখানে এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, তো তাহলে ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা ফুললি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।